মেইনলি আজকে আমাদের আলোচনার বিষয় হলো কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশন। তো কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশন বলতে মেনলি বোঝানো হচ্ছে যে কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্সেস যেমন হাইড্রোজেন আয়ন বা কার্বন ডাইঅক্সাইড অথবা অক্সিজেন, এই সাবস্টেন্সেসের পরিমাণটা যখন আমার রেগুলেট করছে আমার এই রেসপিরেশনকে বা পালমোনারি ভেন্টিলেশনকে বাড়িয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে। তো মেনলি আমার এই যে কেমিক্যাল রেগুলেশনটা এটা হয় মেনলি কিছু কেমিক্যাল রিসেপ্টরস দ্বারা। এখন প্রশ্ন হলো কেমো রিসেপ্টরসগুলো কি আসলে? এই কেমো রিসেপ্টরসগুলো হচ্ছে কিছু নার্ভ এন্ডিংস। এই নার্ভ এন্ডিংসগুলো মেনলি স্টিমুলেটেড বা ইনহিবিটেড হতে পারে কেমিক্যাল কিছু সাবস্টেন্সেস যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এইসবের পরিমাণের উপর ভিত্তি করে তারা স্টিমুলেটেড অথবা ইনহিবিটেড হতে পারে। তো তারা মেনলি হচ্ছে আমার ব্রেইনে এবং ক্যারোটিড বডি এবং অ্যাওরটিক আর্চ, এই জায়গাগুলোতে অ্যাওরটিক বডি, ক্যারোটিড বডি এবং আমাদের ব্রেইন স্টেমে মেনলি হচ্ছে মেডুলা অবলঙ্গাটার ডিপার পার্টে এই নার্ভ এন্ডিংসগুলো বা কেমো রিসেপ্টরসগুলো, যেগুলো কেমিক্যাল সাবস্টেন্সেসের পরিমাণ, কনসেন্ট্রেশন বা পার্শিয়াল প্রেশার এগুলোর উপর ডিপেন্ড করে স্টিমুলেটেড অথবা ইনহিবিটেড হয়ে আমার রেগুলেট করতে পারে রেসপিরেশনকে। তো মেনলি আমার যে সেন্টার বা ব্রেইন, যেখানে মেডুলা অবলঙ্গাটা ডিপার পার্টে 0.2 মিলিমিটার বিনিথ দ্য ভেন্ট্রাল সারফেস অফ মেডুলা বাইলেটারালি আমার যে কেমো রিসেপ্টরসগুলো কেমো সেন্সিটিভ এরিয়াতে লোকেটেড। তো এই কেমো রিসেপ্টরস নার্ভ এন্ডিংসগুলো মেইনলি এক্সেসিভ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অর এক্সেসিভ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে স্টিমুলেটেড হয়ে আমার হচ্ছে রেসপিরেশনকে রেগুলেট করতে পারে। তো মেইনলি এই যে কেমো রিসেপ্টরসগুলো বা নার্ভ এন্ডিংসগুলো কেমো সেন্সিটিভ এরিয়াতে, এই নার্ভ এন্ডিংসগুলো সিন্যাপসের দ্বারা আমার ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনসের সাথে কানেক্টেড। তো যখন এর স্টিমুলেটেড হয় একই সাথে এই ডিআরজিকে বা এই ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনসকেও এরা স্টিমুলেটেড করে আমার রেসপিরেশনটাকে বাড়িয়ে দিতে পারে। তো মেইনলি হচ্ছে আমার যে ডিরেক্ট স্টিমুলাস হিসেবে আমার যে সেন্টারের ক্যামো রিসেপ্টর বা সেন্ট্রাল ক্যামো রিসেপ্টরসগুলো মেনলি স্টিমুলেটেড হতে পারে, সেটা হলো হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। কিন্তু এখানে একটা প্রবলেম হলো যে হাইড্রোজেন আয়ন কিন্তু আমার যে ব্লাড ব্রেন ব্যারিয়ার সেটাকে কিন্তু ক্রস করতে পারে না। তাহলে প্রশ্ন হলো ডিরেক্ট স্টিমুলাস হিসেবে কিন্তু হাইড্রোজেন আয়নই কাজ করে, তাহলে কিভাবে আমার এই কেমিক্যাল রেগুলেশনটা হতে পারে হাইড্রোজেন আয়ন দ্বারা? তো আমার যে কার্বন ডাইঅক্সাইড আমার যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড অথবা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অফ মেডুলাতে কার্বন ডাইঅক্সাইড অ্যাসোসিয়েট হয় ওয়াটারের সাথে কার্বনিক এনহাইড্রাস এনজাইমের প্রেজেন্সে। তো পরিণত হয় কার্বনিক অ্যাসিড, দেন সেটা ডিসোসিয়েট হয়ে যায় হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন্সটা তৈরি করে। সেই হাইড্রোজেন আয়ন্সটাই মেনলি আমার ডিরেক্ট স্টিমুলাস হিসেবে কাজ করবে আমার ওই সেন্ট্রাল ক্যামো রিসেপ্টরসে। দেন যেহেতু ডিআরজির সাথে তার হচ্ছে একটা সিন্যাপস আছে, তো ডিআরজিকে স্টিমুলেট করে দেন আমার রেসপিরেশন বা রেসপিরেটরি ড্রাইভটাকে বাড়িয়ে দিয়ে আমার ভেন্টিলেশনটাকে বাড়িয়ে দিয়ে আমার রেসপিরেশনটাকে রেগুলেট করবে। এই ওয়েতে মেনলি আমার যে পোটেন্ট কন্ট্রিবিউটার, এই যে আমার সেন্ট্রাল ক্যামো রিসেপ্টরকে স্টিমুলেটেড করা লাগতেছে, এই ক্ষেত্রে মেনলি আমার কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটাই মেনলি পোটেন্ট কন্ট্রিবিউটার হিসেবে কাজ করে। ডিরেক্ট স্টিমুলাস হাইড্রোজেন আয়ন্স হলেও পোটেন্ট কন্ট্রিবিউটার কিন্তু কার্বন ডাইঅক্সাইড। তার মানে আমার ব্লাডে যদি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যাই বেড়ে যাক না কেন, কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার বেড়ে যাওয়ার উপরই ডিপেন্ড করে আমার এই কেমিক্যাল রেগুলেশনটা হবে সেন্ট্রালি। কারণ আমার হাইড্রোজেন আয়ন তো ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে যেতে পারছে না। তো সে কারণে আমার কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বা কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটা যখন বেড়ে যাবে, এই গ্যাসের পার্শিয়াল প্রেশারটা যখন বেড়ে যাবে, তখনই মেনলি আমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা বেড়ে গিয়ে ডিরেক্টলি স্টিমুলেট করবে আমার ওই সেন্ট্রাল ক্যামো রিসেপ্টরসকে। এই ওয়েতে কেমিক্যাল রেগুলেশন হবে আমার রেসপিরেশনের। তো সে কারণে ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার বেড়ে গেলেই আমার হচ্ছে এই ধরনের সেন্ট্রালি কেমিক্যাল রেগুলেশনটা হবে রেসপিরেশনের। তো এরপর হচ্ছে আরেকটা বেসিক কথা মেনলি, যে আমার হঠাৎ করে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার বেড়ে গেল, তো হঠাৎ র্যাপিডলি এটা স্টিমুলেট করবে আমার যে ওয়েটা বললাম যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিচ্ছে কিভাবে, কার্বনিক অ্যাসিড প্রোডাকশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে অ্যাসোসিয়েট হয়ে। তো এই যে
হাইড্রোজেন আয়ন গিয়ে আবার স্টিমুলেট করছে। তো এটা খুবই র্যাপিড হচ্ছে, কিন্তু সেটা কিন্তু কিছু ঘন্টার জন্য। যে র্যাপিড যে স্টিমুলেশন অফ সেন্ট্রাল কেমোরিসেপ্টরস, এটা কিন্তু খুব র্যাপিড হচ্ছে, তাও কিন্তু ফিউ আওয়ার্সের জন্য। সেটা কিন্তু নেক্সট 1 to 2 days হতে হতে আস্তে আস্তে কিন্তু সেটা রিডিউস করবে, রিডাকশন হতে থাকবে। তা কেন হবে সেটা? তো প্রশ্ন হচ্ছে, যখন আমার এই যে কার্বন ডাইঅক্সাইড র্যাপিডলি হাইড্রোজেন আয়ন প্রডিউস করতেছে, তো এই হাইড্রোজেন আয়নটা কিন্তু আবার রেগুলেটেড হবে রেনাল সিস্টেম দ্বারা। তো আমার কিডনি কী করে, ওই যে বাইকার্বনেট আয়ন প্রডিউস করে, যাতে আমার হাইড্রোজেন আয়ন পরিমাণ বেড়ে গেছে সেটাকে যাতে রেগুলেট করতে পারে। তো এই বাইকার্বনেটটা ব্লাডে আর সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে হাইড্রোজেনের সাথে অ্যাসোসিয়েটেড কার্বনিক অ্যাসিড তৈরি করবে, তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কিন্তু কমে যাচ্ছে। তো এই যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, যেটা কার্বন ডাইঅক্সাইড র্যাপিডলি বেড়ে যাওয়ার কারণে আমার তৈরি হয়েছিল, সেটা আবার হচ্ছে রেগুলেটেড হচ্ছে, সেটার প্রোডাকশানটা আবার গিয়ে রিডিউসড হচ্ছে কার্বনিক অ্যাসিড প্রোডাকশনের মাধ্যমে। অর্থাৎ এক্ষেত্রে ফিউ আওয়ার্সের জন্য কার্বন ডাইঅক্সাইড হয়তো হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে বাড়িয়ে দিচ্ছিল, সেটা কেমিক্যাল রেগুলেট করছিল, কিন্তু আমার যে কিডনি এসে বাইকার্বনেট আয়ন কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছে, বাইকার্বনেট আয়ন কনসেন্ট্রেশনটা বেড়ে যাওয়ার কারণে সে গিয়ে এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড অথবা ব্লাডের যে হাইড্রোজেন আয়ন তার সাথে অ্যাসোসিয়েট হয়ে যে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, সেখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা এভাবে রিডিউস করছে। যেহেতু রিডিউস করছে, এই যে স্টিমুলেশনটা ফিউ আওয়ার্সের জন্য, যখন আমার কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটা বেড়ে যাচ্ছিল, ফিউ আওয়ার্সের জন্য সেটা যে র্যাপিডলি হচ্ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, কারণ আমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। এই যে রেনাল সিস্টেমের রেগুলেশন দ্বারা বাইকার্বনেট আয়ন সিক্রেশন বা বাইকার্বনেট আয়ন সিক্রেশনটা কমে গিয়ে বাইকার্বনেট আয়ন যে রিঅ্যাবজর্পশন সেটাকে বাড়িয়ে দিয়ে বাইকার্বনেট আয়নের পরিমাণটা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আর হচ্ছে ব্লাডে বাড়িয়ে দিয়ে কার্বনিক অ্যাসিড প্রডিউস হচ্ছে, হাইড্রোজেন আয়ন পরিমাণ কমে যাচ্ছে। তো এই ওয়েতে আমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গিয়েও আমার ফিউ আওয়ার্স পর এটা রিডিউস করতে থাকলো নেক্সট 1 to 2 days অবধি। এরপর হচ্ছে মেনলি আমরা যদি চিন্তা করি যে অক্সিজেন, হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইডের কথা বললাম, যে সেন্ট্রাল যে ক্যামো রিসেপ্টরস বা সেন্ট্রাল যে ক্যামো রেগুলেশন অফ রেসপিরেশন, তো এক্ষেত্রে অক্সিজেনের ইফেক্টটা কেমন? তো মেনলি হচ্ছে একটা ব্যাপার যে আমাদের যে হিমোগ্লোবিন অক্সিজেন বাফার সিস্টেম, যে এটা মেনলি কী করে, আমার পালমোনারি ভেন্টিলেশনটা বেড়ে যাক কিংবা কমে যাক, কিন্তু সে অলওয়েজ টিস্যুতে যাতে অক্সিজেনের সাপ্লাই বা টিস্যুতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা যাতে অলওয়েজ নর্মাল থাকে, সেটাকে দেখার কাজটা কিন্তু এই বাফার সিস্টেমটা করে থাকে। যেখানে আবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু ভেন্টিলেশনের সাথে ইনভার্সলি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা চেঞ্জ হয়, কিন্তু কখনোই অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা চেঞ্জ হয় না, কারণ এখানে বাফার সিস্টেম আছে। তো এই জন্যই মেনলি অক্সিজেনের পরিমাণটা আমার সেন্ট্রাল ক্যামো রিসেপ্টরসগুলোকে অত রেগুলেট করতে পারে না বা স্টিমুলেট করতে পারে না। তবে হ্যাঁ, এর আলাদা একটা মেকানিজম আছে, যেটা হচ্ছে মেনলি পেরিফেরাল ক্যামো রিসেপ্টর মেকানিজম বলা হয়। এইটা মেনলি আমার হচ্ছে অক্সিজেনের কনসেন্ট্রেশন বা অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা হাইপক্সিয়া, মেনলি হাইপক্সিয়া কন্ডিশনে এই ক্যামো রিসেপ্টরসগুলোকে স্টিমুলেট করে আমার কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশনটা করা যায় ইনডিরেক্টলি। তবে এক্ষেত্রেও অবভিয়াসলি আমার অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশার অবভিয়াসলি 70 মিলিমিটার মার্কারের নিচে চলে যেতে হবে, অর্থাৎ এর নিচে যদি আসে তখনই মেনলি আমার এই ধরনের মেকানিজমটা কাজ করবে, অর্থাৎ পেরিফেরাল ক্যামো রিসেপ্টর মেকানিজম। তো এখন আলোচনা করব যে পেরিফেরাল ক্যামো রিসেপ্টর মেকানিজমটা আসলে কি। তো মেনলি আউটসাইড দ্য ব্রেইনের বাইরে যে ক্যামো রিসেপ্টরসগুলো, যেগুলো আমার রেসপিরেশনে রেগুলেশনে হেল্প করছে, সেগুলো হচ্ছে মেনলি অ্যাওরটিক বডি আর ক্যারোটিড বডিতে। মোস্টলি থাকে ক্যারোটিড বডিতে, মেনলি হচ্ছে আমার ওই যে কমন ক্যারোটিড আর্টারি যে বাইফার্কেশন ওখানে, আর কিছু থাকে আমার অ্যাওরটিক বডিতে। তো মেনলি হয় কি, এরা হাইপক্সিয়ার উপর ডিপেন্ড করে এরা স্টিমুলেটেড হয়ে থাকে। তো মেনলি যখন, তবে অবভিয়াসলি রেঞ্জটা অবভিয়াসলি হতে হবে হচ্ছে আমার যে 70 মিলিমিটার মার্কারির নিচে অথবা 60 to 80 মিলিমিটার মার্কারির মধ্যে আমার এই ক্ষেত্রে আমার এই মেকানিজমটা সবচেয়ে বেশি র্যাপিড কাজ করবে। তো মেনলি তো এক্ষেত্রে একটা কথা হচ্ছে যে আসলে বেসিক মেকানিজমটা কি এখানে, যে অক্সিজেন ডেফিসিয়েন্সি হলো, তো এক্ষেত্রে আমার কিভাবে আসলে এই ক্যামো রিসেপ্টরসগুলি স্টিমুলেটেড হয়ে আমার সেন্ট্রালি গিয়ে আমার এই রেগুলেশনটা করছে রেসপিরেশনে। তো হয় কি, এখানে কিছু সেল থাকে যেগুলোকে বলা হয় ক্যামো রিসেপ্টর সেল বা গ্লোমাস সেল।
তো এই গ্লোমাস সেলগুলা কিছু নার্ভ এন্ডিংয়ের সাথে কানেক্টেড থাকে, সিন্যাপস থাকে এদের। তো মেনলি হয় কি, যখন হাইপক্সিয়া হয়, অক্সিজেন পার্শিয়াল প্রেশার বলবো, যেহেতু এটা একটা গ্যাস, অক্সিজেন পার্শিয়াল প্রেশারটা যখন কমে যায় তখন হয় কি, আমার যে অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলস থাকে এই গ্লোমাস সেলে, সেগুলা কিন্তু ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। তখন যেহেতু আমার আর রিপোলারাইজেশন হতে পারে না, তখন হয় ডিপোলারাইজেশন। কিভাবে? ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে ক্যালসিয়ামের ইনফ্লাক্স ঘটে। এই যে ক্যালসিয়ামের ইনফ্লাক্স হলো অ্যাকিউমিউলেশন অফ ক্যালসিয়াম ইনসাইড দ্য গ্লোমাস সেল। তখন দেখা যায় এটা আমার যে ওই যে কি বলে অ্যাসিটাইলকোলিন যে কন্টেন্ট যে ভ্যাসিকেলগুলা, সেগুলার রিলিজ হওয়া শুরু করে এক্সোসাইটোসিস প্রসেসে। তো অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। অ্যাসিটাইলকোলিন কিন্তু একটা নিউরোট্রান্সমিটার। তখন এরা গ্লোমাসের সাথে কানেক্টেড যে নার্ভ এন্ডিংস, সেগুলাকে যখন স্টিমুলেটেড করে, এই স্টিমুলেশনটা আমার চলে যায় সেন্টারে। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে যায় এই নার্ভ এন্ডিংস থেকে এই স্টিমুলেশনটা? মেনলি যাবে হচ্ছে, যদি সেটা ক্যারোটিড বডি হয় তাহলে আমার হ্যারিংস নার্ভস হয়ে, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ হয়ে যাবে হচ্ছে সেন্টারে। আর যদি হয় অ্যারটিক বডি, তখন সেখান থেকে যাবে হচ্ছে ভেগাস হয়ে হচ্ছে মেনলি আমার মেডুলাতে, মেডুলার ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনস, আলটিমেটলি সেখানেই যাবে। দেন আমার হচ্ছে আমার ভেন্টিলেশনটাকে বাড়িয়ে দিয়ে, অক্সিজেনের যে ইনহেলিং সেটাকে বাড়িয়ে দিয়ে রেসপিরেশনটাকে রেগুলেট করবে এই ওয়েতে। তাহলে পুরা মেকানিজমটা কেমন? প্রথমত হচ্ছে হাইপক্সিয়া অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল ইনঅ্যাক্টিভেশন করলো। দেন সে কারণে দেখা গেল আমার ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলো, ক্যালসিয়াম ইনফ্লাক্স হলো গ্লোমাস সেলে। দেন আমার অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, নার্ভ এন্ডিংস স্টিমুলেটেড হলো। দেন এই স্টিমুলেশনটা আমার ক্যারোটিড বডি, অ্যারটিক বডি থেকে যথাক্রমে গ্লসোফ্যারেঞ্জিয়াল আর ভেগাস নার্ভ হয়ে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনসে পৌঁছলো। দেন সেখানে গিয়ে আমার রেসপিরেটরি ড্রাইভটা ইনক্রিজ করলো। দেন আমার ভেন্টিলেশনটা বেড়ে গেল, ফলে আমার রেসপিরেশনটা বেড়ে গিয়ে আমার অক্সিজেন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন ব্লাড আবার পুনরায় নর্মালে চলে আসলো। তো একটা প্রশ্ন হচ্ছে, একটা কথা হচ্ছে যে আমার যে ক্যারোটিড বডি, আয়োটিক বডি, এরা ব্লাড সাপ্লাইটা কোথা থেকে পায়? এদের মধ্যে যে ব্লাড সাপ্লাই বা ব্লাড ফ্লোটা, সেটা কিন্তু তাদের ওয়েটের চেয়েও 20 গুণ বেশি হয়। তো এরা মেনলি ভেনের সাথে রিলেটেড থাকে না, ভেনাস ব্লাডের সাথে এদের কোনো রিলেশন নাই, থাকে হচ্ছে আর্টেরিয়াল ব্লাডের সাথে রিলেশন। এদের অ্যাডজাসেন্ট কোনো আর্টেরিয়াল ট্রাঙ্ক থেকে এরা মেনলি আর্টারি সাপ্লাইটা পায়, এবং এদের ব্লাড ফ্লোটা অনেক অনেক বেশি। তো সে কারণে যদি একটু অক্সিজেন পার্শিয়াল প্রেশারটা কমে যায়, সাথে সাথে এরা কিন্তু এর এগেনস্টে স্টেপ নিতে পারে, অর্থাৎ এই মেকানিজমটা শুরু হতে পারে অনেকটা ফিডব্যাক মেকানিজমের মতো। অর্থাৎ হাইপক্সিয়াটা অনেকটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, যে হাইপক্সিয়া হলো মানে একটু করে যদি কমে যায়, হাইপক্সিয়াটা একটু যদি আমার পাশের পেশের অক্সিজেনটা একটু যদি কমে যায়, যেহেতু এখানে ব্লাড ফ্লোটা অনেক র্যাপিড, সে কারণে সাথে সাথে এরা সেটা বুঝতে পারে এবং স্টিমুলেটেড হয়ে আমার রেসপিরেশনটা, ভেন্টিলেশনটাকে বাড়িয়ে দেয়, রেসপিরেশনটাকে এই ওয়েতে তারা রেগুলেট করতে পারে। তো এটাই মেনলি বেসিক মেকানিজম অফ স্টিমুলেশন অফ দ্য ক্যামোরিসেপ্টরস বাই অক্সিজেন ডেফিসিয়েন্সি অর হাইপক্সিয়া। তো এখন প্রশ্ন হচ্ছে, আমার কি কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এরা কি আমার এই ক্যামোরিসেপ্টরসগুলোকে স্টিমুলেট করতে পারে না? পারে, এবং সেটা কিন্তু আমার সেন্ট্রালি যেভাবে আমার কার্বন ডাইঅক্সাইড করতে পারে তার চেয়েও বেশি পরিমাণ করতে পারে। মেনলি হচ্ছে 5 টাইমস র্যাপিডলি, সেন্ট্রাল স্টিমুলেশনের চেয়েও 5 টাইমস র্যাপিডলি কার্বন ডাইঅক্সাইড আমার এই পেরিফেরাল ক্যামোরিসেপ্টরসকে স্টিমুলেট করে আমার রেগুলেশন করতে পারে রেসপিরেশনের। তো আরেকটা কথা হচ্ছে যে ফোর্থে যে গ্রাফটা দেখানো হচ্ছে, এই ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন দুটোই কিন্তু নর্মাল। এখানে মেনলি আমার অক্সিজেনের পরিমাণটা কোনোভাবে কমে গেল, তো অর্থাৎ হাইপক্সিক কন্ডিশন। তো যদি গ্রাফটাতে দেখতে যাই তাহলে দেখা যায় যে যখনই আমার শুরু থেকে চিন্তা করি যে অ্যালভিওলার ভেন্টিলেশন কিন্তু নর্মাল, যতক্ষণ পর্যন্ত আমার 80 পর্যন্ত পৌঁছচ্ছে না, কিন্তু 80 থেকে যখন 60-তে পৌঁছলো তখন হঠাৎ কেমন ভেন্টিলেশনটা বেড়ে গেল। অর্থাৎ এটা বোঝায় যে রেঞ্জ, যে আমার এই যে পেরিফেরাল ক্যামোরিসেপ্টর মেকানিজমটা মেনলি আমার যখন অক্সিজেন রেঞ্জটা, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের রেঞ্জটা যখন 60 to 80 মিলিমিটার মার্কারি হবে, দেন তখনই মেনলি খুব র্যাপিড এবং ট্রিমেন্ডাস ইফেক্ট শো করবে। তো
এই ওয়েতে মেনলি আমার ভেন্টিলেশনটা বাড়বে এবং বেড়ে গিয়ে আমার রেসপিরেশনকে রেগুলেট করবে। তো এটাই আজকের বিষয় ছিল। থ্যাংকস।